খুলনা জেলার পিঠাভোগ ও দক্ষিণদিঘি এবং কলকাতার জোড়াসাঁকোরের ঠাকুরবাড়ি এক সুতায় বাঁধা। খুলনার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি নিবাস হলো এই গ্রামের কুশারি বাড়ি। সেখানে এখনো বসবাস করে রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর কুশারি পরিবারের সদস্যরা। দীননাথ কুশারির অষ্টম পুরুষ তারানাথ কুশারি ভৈরব তীরবর্তী পিঠাভোগ গ্রামে বসতি স্থাপন করেন। তারানাথের দুই পুত্রের মধ্যে রামগোপালের পুত্র জগন্নাথ কুশারি ছিল ঠাকুর বংশের আদি পুরুষ। তিনি খুলনার ফুলতলায় দক্ষিণদিঘি গ্রামে পিরালি ব্রাহ্মণ সম্প্রদায়ভুক্ত বৈবাহিক দোষে দুষ্ট হয়ে জাতিচ্যুত হন। পরে তিনি দক্ষিণদিঘির শ্বশুরালয়ে স্থায়ী বসতি স্থাপনে বাধ্য হন। তার পরবর্তী বংশধর পঞ্চানন কুশারি খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে কলকাতার দক্ষিণে আদি গঙ্গার তীরে গোবিন্দপুরে বসতি স্থাপন করেন। তারা ব্রাহ্মণ ছিলেন, তাই জেলে মালো সহ বিভিন্ন নিম্নবর্ণের প্রতিবেশীরা তাদের ঠাকুর মশাই বলে সম্বোধন করতেন। এইভাবে পঞ্চানন কুশারি একসময় হয়ে যান জয়রাম ঠাকুর। পঞ্চানন থেকেই কলকাতায় পাথুরিয়াঘাটা, জোড়াসাঁকো ও কালীঘাটের ঠাকুর গোষ্ঠীর উৎপত্তি। পঞ্চানন ঠাকুরের সপ্তম পুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবির আগেও 5 পুরুষ দক্ষিণদিঘি গ্রামে বিয়ে করেন, কারণ এই এলাকাতে তখন ঠাকুর পরিবারের সমগোত্র পিরালি ব্রাহ্মণের বসবাস ছিল। অপরদিকে প্রিয়নাথ কুশারি পৈতৃক ভিটা পিঠাভোগ গ্রামেই থেকে যান, যার বংশধর এখনো পিঠাভোগ গ্রামে বসবাস করছেন। 1995 সালে সরকার কবির আদি বাড়ি পিঠাভোগ ও শ্বশুর বাড়ি দক্ষিণদিঘির দুটি বাড়ি উদ্ধার করেন। বর্তমান বাড়ি দুটি রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা নামে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে পরিচালিত হচ্ছে। খুলনা মহানগরী থেকে 13 কিলোমিটার পূর্বে রূপসা উপজেলায় অবস্থিত এই পিঠাভোগ গ্রাম। এই গ্রামের বাড়িতে খুলনা আঞ্চলিক প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরীক্ষামূলক সমীক্ষায় কবি রবীন্দ্রনাথের পূর্বপুরুষের ভিটার সন্ধান পায়। এখানে কবিগুরুর একটি অবক্ষয় ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এখনো রয়েছে পূর্বপুরুষের করা পুকুরের পাকা ঘাট। এখানেই বসবাস করেন কবির 17 ও 18তম বংশধর। বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সহ পরিবারের সবাই কবির বংশধর হিসেবে গর্বিত। 15 পুরুষের স্ত্রী আমি, ঈশ্বর মানিকলাল কুশারি। আমার নাম ছায়ারানী কুশারি। 92টি বিল্ডিং বিক্রি হয়ে যায় মিথ্যা মামলার কারণে। দক্ষিণী এদের কাছে শুনে রাখো 72 বিঘে জমি চলে যায়। জমি বিক্রি আর কোর্ট কাছারি জিততে পারেনি কোনোদিন মেয়েরা, কিন্তু আমার আম বস্তা বাংলাটা সব গেছে। ঐতিহ্যহারা আজকে কুশারি পরিবার, এই নিয়ে সরকার কোনো স্টেপ নেন না। এবং আমার একটা ছেলে নর্মাল হয়ে গেছে, আজম খান কলেজে পড়াশুনো করতো, চাকরি করতো, আজকে সে নর্মাল। 92 সালে আমার স্বামী মারা যায়। 93 সালে আমিন খসু সাহেব ঢাকা থেকে আসেন, এসে ডাকছেন কে আছেন কে আছেন, বাড়িতে কেউ নেই। শুক্রবার ছেলেমেলে বাজারে গেছি, সেদিন তো কলেজ নাই। তা আমি এখন একটু ভালো কাপড় উড়ে গেলাম, যাই ওই বিল্ডিংয়ে দুটো পাটের ওই জালনার সেই ধরে দাঁড়ায় বলতেছি যে আপনারা কোন জায়গা থেকে আসছেন, কার কাছে এবং কেন, একবারেই প্রশ্ন আমার। আমি তো বলেছি মামলার ওয়ারেন্ট, আমার দেবর ভাই ছিল আছে, আমি তো নেই। যাই হোক, আমরা ঢাকা থেকে আসছি। বিশ্বকবির আদি শিকড় তল্লাশি রূপসা উপজেলায় পিঠাভোগ গ্রামে ভৈরব নদীর কিনারে আমরা পাইছি। সেই আদি শিকড় তল্লাশিতে আমরা আসছি। মধ্যে আমার ছেলে বাজারদার ছিল যে ডিগ্রি পড়ে, ওই ছেলে এসে হ্যান্ডশেক করলি, নাম কি গোপালচন্দ্র কুশারি। বাহ, এইটা বিশ্বকবির বংশধর পেয়ে গেছি। তারপরে শেষে ওই ছবি টবি নিলেন। বিল্ডিংয়ের দণ্ডদশা কেন আমাকে বললেন, স্যার অর্থনৈতিক সমস্যা, মামলার কারণে সবশেষ ঐতিহ্যহারা 17 বছর। তারপরে লুট হয়ে গেল, ছেলে মেয়ে খেতে পারে না, না খেয়ে কলেজে যায়। মুসলমান বর্গাধাররা, এই যে এরা আদিনিকেরই বাসিন্দা, এরা চাই যাই আমার আইনে দে। বিজড়িত এই পুকুর ঘাটটা আছে, পুকুর ঘাটটা এখনও আছে স্মৃতি হিসাবে, কিন্তু এইটা মালিকানা আমাদের নাই।
এটা হস্তান্তর হয়ে গেছে, এখনও কিছুটা স্মৃতি আছে। আর হয়তো আমাদের ব্যবহার্য পূর্বপুরুষরা যেটা ব্যবহার করে আসছে সেইগুলো আছে, যেমন একটা পালঙ্ক আছে, তারপরে রেলওয়ে কোম্পানির যে আছে সেই আমলের গিলাস, হ্যাঁ, এগুলো আমাদের কাছে এখনও আছে, পাথরের থালা এইগুলো। আর হচ্ছে যে বিল্ডিংটা ছিল সেটা 1994 সালে যাই হোক দারিদ্রতার কারণে এই পরিবার বিক্রি করে দেয়। তখন এই জৈনক এক ব্যবসায়ী সেটা 2,24,000 টাকায় ক্রয় করে সেটা ভেঙে নিয়ে যায়। কিন্তু তার স্ট্রাকচার এই যে যেখানে মূল মঞ্চ এর নিচে রয়েছে। এখন বিগত সরকার বা তার আগের তাদের ছিল, সবাই আসে বলছে যে ওই স্ট্রাকচারের পরে ওই সেই আদলের একটা বাড়ি নির্মাণ করা হবে। আমার দাবি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কাছে দাবি যে ওই ছবিটা দেখে সেই আদলে একটা বাড়ি যেন পিঠাভোগে তৈরি করা হয়, যাতে করে দর্শনার্থী বা যারা সাহিত্য পিপাসু তারা সে অন্তত গবেষণার কাজটা চালাতে পারে, সেই ব্যবস্থাটা করার। আমি হচ্ছে এই পরিবারের 17তম পুত্রবধূ। কবি গুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বংশের পুত্রবধূ আমি, এবং তার নামের সাথে অবশ্যই আমি জড়িত, যেহেতু তার বংশের পুত্রবধূ, সেই হিসেবে আমি অবশ্যই গর্ববোধ করি এবং নিজেকে খুব কি ধন্য মনে করি। যেন খুব সুন্দরভাবে, যেমন অন্যান্য জায়গা তার যেমন বিচরণ ক্ষেত্রগুলি যেমন সরব মুখরিত, সেরকম যেন আমাদের এখানে হয় এবং আরও লোকজন জানতে পারুক যে এটা হচ্ছে তার শেকড়, তার পূর্বপুরুষের ভিটা, যেহেতু শেকড় এইটাই। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের 18তম পুরুষ, এই কারণে আমার খুব ভালো লাগে। এই স্কুলে গেলে, সব জায়গায় গেলে শিক্ষক বা বন্ধু বান্ধবরা আমার এই কথাটা বলে, এটা নিয়ে আমি খুব গর্ববোধ করি। খুলনা শহর থেকে 28 কিলোমিটার পশ্চিমে ফুলতলা উপজেলার দক্ষিণদিঘি গ্রামে বেনি মাধব রায়চৌধুরীর আদি বাড়ি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রায় পরিবারের জামাতা। 1883 সালে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে বেনি মাধবের কন্যা ভবতারিণী দেবী ওরফে ফুলি ওরফে মৃণালী দেবীর সাথে কবির বিয়ে হয়। কবির মা শারদা সুন্দরী দেবী আর কাকিমা ত্রিপুরা সুন্দরী দেবীর জন্মও এই গ্রামে। শ্বশুরবাড়ি থেকে মাত্র আধা কিলোমিটার দূরে এই গ্রামেই তার মামা বাড়ি। কৈশোরে মায়ের সাথে নৌবহরে করে বার কয়েক কবিগুরু মামাবাড়ি দক্ষিণদিঘিতে বেড়াতে আসলেও বিয়ের পর আর সেখানে আসা হয়নি। বেনি মাধব রায়চৌধুরীর টিনের তৈরি একটি বাড়িতে বসবাস করতেন। রবীন্দ্রনাথের সঙ্গে তার একমাত্র মেয়ে ভবতারিণী দেবী ওরফে ফেলির বিয়ের পরে রবীন্দ্রনাথ নিজেই লোকমারফত বর্তমানে দৃশ্যমান দোতলা বাড়িটি তৈরি করে দেন। মূল ভবনের নিচতলায় 4টি এবং দ্বিতীয় তলায় 2টি কক্ষ রয়েছে। দক্ষিণ দিকে রয়েছে একটি বারান্দা। ভবন স্থাপত্য গঠন কাঠামোতে ব্রিটিশ যুগের স্থাপত্য রীতির প্রভাব সুস্পষ্ট। সম্ভবত 19 শতাব্দীর শেষ দিকে এই ভবন নির্মিত হয়েছে। বর্তমান ভবনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় রবীন্দ্র কমপ্লেক্সের স্বীকৃতি পায়। বেনি মাধব পরিবারের বংশধররা গ্রাম ছেড়ে কলকাতায় চলে গেলে স্থানীয় কয়েকটি পরিবার বাড়ি ও তাদের জমি দখল করে নেয়। খুলনা জেলা প্রশাসন 1995 সালে বহু চেষ্টা করে মূল ভবন সহ 3 একর 14 শতক জমি উদ্ধার করে। সেখানে এখন রবীন্দ্র কমপ্লেক্স। এখানে পূর্বের থেকে একটা মুসলমান থাকতো। এখানের জমি জমা অনেক আছে, এখানকার বহু জমি জমা, তার জমি জমা, এই জমি জমা সব তিনি দখল করে কাজ করতো, ব্যবহার করতো সব। এইটা ভিতর বাইরে অনেক জমি, ধানি জমি টমি অনেক আছে। তারপরে এখান থেকে একদিন হঠাৎ করে একটা এসি ল্যান্ড দিয়ে আবার টিএনও অনেকে গাড়ি ঘোড়া সহ আসলো। আসে দেখে মোটামুটি ওনারে বলে গেল যে আপনি অতি শীঘ্রই এখান থেকে চলে যান। তারপরে ওখান থেকে তারা সব দেখে শুনে এই সাইডে সব দেখলো, দেখে ওই বলার পরে তাও উনি জানেন না, যাওয়ার পরে তারপরে আবার একদিন আসে কড়াভাবে ওনারে বলার পরে উনি আস্তে আস্তে সরে পড়লেন। জায়গাটা মোটামুটি জঙ্গলের ভাব ছিল। তারপরে ওইখানে ওই পাঁচিল দিয়া হলো, তারপরে ওই যে ওইটারে প্লাস্টার হলো,
রং হলো এই মাঠে প্রতি বছরই এই দিনে অনুষ্ঠান হয়, মেলা হয়। এই প্রতি বছরের মতন এবারও 25শে বৈশাখ কবির 164তম জন্মজয়ন্তী উপলক্ষে দক্ষিণদিঘি ও পিঠাভোগে 3 দিনের অনুষ্ঠানমালা আজ শেষ হয়েছে। প্রতি বছর 22শে শ্রাবণ কবির মৃত্যুবার্ষিকীও পালন করা হয়। তবে 30 বছরেও প্রকল্প অনুযায়ী রবীন্দ্র কমপ্লেক্সের কাজ সম্পূর্ণ না হয় রবীন্দ্র প্রেমিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সঙ্গে খুলনার সরাসরি রক্তের বন্ধন ছিল, কিন্তু কবির পরিবারের এই স্মৃতি তেমন একটা গুরুত্ব দিয়ে সংরক্ষণ করা হচ্ছে না। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।